মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গতকাল মধ্যরাতে আমরা একটা নোটিশ পেয়েছি যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই স্থগিতকরণের কারণ হিসেবে বলা হয়েছে যে দেশে তীব্র জ্বালানি সংকট, এই কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। মাননীয় স্পিকার, এখানে দুই ধরনের বিষয় রয়েছে। এক, এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটার সাথে আইন মন্ত্রণালয়ের একটা সংযোগ আছে, আবার জ্বালানি মন্ত্রণালয় তাদের একটা ক্লজ দেখিয়ে নির্বাচনটাকে স্থগিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন যে যা দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডারের বিধান অনুযায়ী 3 বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচন করার মতো পরিবেশ না থাকে, অর্থাৎ প্যান্ডেমিক হয় বা অ্যাক্ট অফ গডের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, সেই সময়টাতে 1 বছরের জন্য একটা অ্যাডহক কমিটির বিধান করোনার সময়টাতে করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সেই জায়গাটাতে কোনো অ্যাক্ট অফ গড বা প্যান্ডেমিক না থাকা সত্ত্বেও নির্বাচন না দিয়ে তখন একটা অ্যাডহক কমিটি করা হয়। সেই অ্যাডহক কমিটিতে এখনো পর্যন্ত চলমান রয়েছে। সেই অ্যাডহক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলছি, মাননীয় সদস্য, আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন, এই বিষয়টা অ্যাড্রেস করবে, তখন মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখতে পারবেন। সেটা হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নিয়ে এই কথা বলা হয়। আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান, তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু? এই দুটো বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা নোটিশ নিয়ে আসবো, কিন্তু যেহেতু আজকে জ্বালানি মন্ত্রী উপস্থিত আছেন, আইনমন্ত্রী উপস্থিত আছেন, আপনি চাইলে তাদের থেকে এই বিষয়ে একটা সুরাহা, একটা তাদের বিবৃতি আপনি তাদেরকে দেওয়ার জন্য আপনি আহ্বান করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় আইনমন্ত্রী বিষয়ে অ্যাড্রেস করতে চান। দয়া করে মাননীয় আইনমন্ত্রীকে মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্যকেও ধন্যবাদ যে উনি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে এনেছেন। উনি দুইটি বিষয় বলেছেন, প্যান্ডেমিক অ্যান্ড অ্যাক্ট অফ গড। যেটা আনেননি সেটা হলো ফর এনি আদার রিজনেবল কজ, আইনের মধ্যে আছে, ওই পার্টটা উনি আনেননি। যতটুকু ওই একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। অবশ্যই সংসদের, অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে, গত 18 মাসে যখন নির্বাচন হয়নি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই ব্যাপারে বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন, তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। মাননীয় স্পিকার, বার কাউন্সিলের উনি যে কথাটা বললেন জ্বালানি মন্ত্রণালয়কে টেনে এনে শুধুমাত্র একটা কারণে, সেই প্রেস রিলিজ আমিও পড়েছি, আমার নোটিশও এসেছে। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য, এইটাকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার হলো বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে 22,000-এর উপরে লয়া আছে। সেই বারের নির্বাচন সামনে, 29 তারিখে সেই বারের নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন।
সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আমরা চাই ওনার মতোই যে বার কাউন্সিলের একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক, এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সেখানে হস্তক্ষেপের মধ্যে যাচ্ছি না। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। আমি তো ভেবেছিলাম মাধবী হবে কবিতার শিরোনাম। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। আর এই বিষয়ে বক্তব্য নেই। আপনি অধিবেশন মাননীয় আইনমন্ত্রী, আমি বললাম আমি ভেবেছিলাম কবিতার শিরোনাম হবে মাধবী। এনিওয়ে বলেছেন, শুনেছি, থ্যাংক ইউ। মাননীয় চিফ হুইপ কিছু বলতে চান? মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে জাতীয় সংসদকে এবং দেশবাসীকে অবহিত করতে চাই, গতকালকে টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা 100 ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাননীয় নেতা, আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে, এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। না, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতা, তিনি যেসব কাজ করেছেন, একসময় উনি ছিলেন নির্বাসিত, 17 বছর দেশের বাইরে ছিলেন, 17 বছর পরে দেশে এসে আসলেন। আসার পরে মানুষের মধ্যে এরকম আশা জাগিয়েছেন, যে আশায় অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ আজকে অনুপ্রাণিত হয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। তার কাছে মানুষের অনেক প্রত্যাশা। এই দেশের মানুষের তিনি ঘোষণা দিয়েছিলেন তার ইশতেহারে, যে তিনি বিভিন্ন কাজ করবেন। মাননীয় স্পিকার, আঙুলের কালি শুকোবার আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন, এবং তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, যার মহিলারা পাবেন এই দেশের, এবং তারা পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং দেশ সঠিকভাবে পরিচালিত হবে। তিনি ফার্মার্স কার্ডের উদ্বোধন করেছেন, কৃষক কার্ডের উদ্বোধন করেছেন এই 1 বৈশাখ। অত্যন্ত একটা বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, তিনি আমাদের ইমাম এবং মুয়াজ্জিমদের জন্য তিনি বাধা দিয়েছেন, এবং বিভিন্ন ধর্মের পুরোহিতগণের জন্য তিনি সম্মানের ব্যবস্থা করেছেন। তিনি প্রথম ক্যাবিনেট বৈঠকে, প্রথম মিটিংয়ে প্রথম সিদ্ধান্ত ছিল 10,000 টাকা কৃষি ঋণের সুদ মকুব করে, ঋণ সহ। এই জাতীয় কাজ যিনি করেছেন তিনি তারেক রহমান। আজকের বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে, বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে তাকে স্থান করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফ থেকে দেশবাসীকে অবহিত করে সকলের তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এই কথা বলে আমি একটি ছোট্ট কবিতা পড়ে তার উদ্দেশ্যে আমি শেষ করে পড়তে চাই। মাননীয় স্পিকার, আমার কবিতাটা হলো, আপনি কাইন্ডলি শুনবেন আপনারা। তিনি আসার আগে দেশটা যেন ভাস করা মানচিত্র ছিল, নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ এ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে। এখন দূর দেশেও আকাশেও আমাদের পতাকা রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম, এই দেশের নাম, বাংলাদেশের নাম। নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা, আশা জাগিয়ে তোলা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।